মুলতান সেদিন কাঁদিয়েছিল বাংলাদেশকে, যেদিন বাংলাদেশকে হারানো হয়েছিল। 21 বছর পর রাওয়ালপিন্ডিতে সেই পাকিস্তানকে নিজেদের মাটিতে রেকর্ড লজ্জায় ডুবিয়ে হারালো বাংলাদেশ। প্রতীক্ষাটা দীর্ঘ 21 বছরের, তবে অপেক্ষার ফল কিন্তু সমুদ্র হয়। চলেন আজকের ভিডিওতে মুলতানের সেই হৃদয় ভাঙার গল্প থেকে শুরু করে রাওয়ালপিন্ডির বিজয় গাথা, পুরো ছবিটা গল্পের ক্যানভাসে আপনাদের সামনে ফুটিয়ে তোলা যাক। হুয়াংহো নদী যদি হয় চীনের দুঃখ, তবে বাংলাদেশের টেস্ট দুঃখ ছিল কিন্তু সেই মুলতান টেস্ট। 2003 সালের সেপ্টেম্বরে মুলতানের যে ট্র্যাজেডির সাক্ষী হতে হয়েছিল, দেশের ক্রিকেটের প্রথম আক্ষেপের গল্প ঐতিহাসিক সেই মুলতান টেস্ট। সেদিন ম্যাচটা জিততে পারলে হয়তোবা আমাদের এমন বেহাল দশা আজ থাকতো না, আমাদের ক্রিকেটটাও অনেক দূর এগিয়ে যেতে পারত খুব সম্ভবত। মুলতান টেস্টের ঠিক 3 বছর আগে কিন্তু বাংলাদেশ পেয়েছিল টেস্ট স্ট্যাটাস, এবং টেস্ট ক্রিকেটে নবীন একটা দলের জন্য সেই মুলতান টেস্ট ছিল বড় এক আক্ষেপের গল্প বা একটা বড় ট্র্যাজেডি। প্রথম ইনিংসে বাংলাদেশ ব্যাট করতে নেমে করে 281 রান, এবং এর জবাবে পাকিস্তান ব্যাট করতে নেমে মাত্র 175 রানে অল আউট হয়ে যায়। অল ক্রেডিট টু মোহাম্মদ রফিক, তার স্পিন বিষে জর্জরিত বা নীল হয়ে যায় পাকিস্তান। 36 রান দিয়ে 5টি উইকেট নেন মোহাম্মদ রফিক, এবং 106 রানের লিড নিয়ে ব্যাট করতে সেকেন্ড ইনিংসে নামে বাংলাদেশ। যখন সেকেন্ড ইনিংসে ব্যাট করতে নামে তখন কিন্তু ড্রামার অভাব ছিল না, সেটা একটু একটু করে বলবো। তবে বাংলাদেশ কিন্তু সেকেন্ড ইনিংসে ব্যাট করতে নেমে 41 রানের মাঝখানে 4টা উইকেট হারিয়ে ফেলে। উইকেটে আসেন আলোক কাপালি, এখানে থেকেই একটা ড্রামা শুরু। তখনকার পাকিস্তানের ফার্স্ট বলার সাব্বির আহমেদের একটা বাউন্সার আলোক কাপালের হেলমেটের ভেতর থেকে ভেদ করে সেটাকে তার কপালে হিট করে। রক্তাক্ত অবস্থায়ও কিন্তু তখন সেদিন আলোক কাপালি মাঠ ছেড়ে যাননি, বুক চিতিয়ে লড়াই করে যাওয়ার একটা স্পিরিট কিন্তু সেদিন কাপালি দেখিয়েছিলেন, এবং সবাইকে অবাক করে মাথায় ব্যান্ডেজ লাগিয়ে ব্যাট করে যান আলোক কাপালি। কতখানি মানসিকভাবে দৃঢ়চেতা হলে এই ইনজুরি নিয়ে এভাবে করে বুক চিতিয়ে ব্যাট করে যাওয়া যায়, সেদিন কিন্তু অলোক সেটাই করে দেখিয়েছিলেন। অবশ্য একটু পরে আঙ্গুলের ব্যথা পাওয়ায় অলোকের আর ব্যাট করা হয়নি। তিনি তখন একটা ব্রেক নিয়ে যখন 7 উইকেট পড়ে যায় বাংলাদেশের, তারপরে আবারও ব্যাট করতে আসেন। এরপরই কিন্তু ঘটে মুলতান টেস্টের সবচেয়ে বড় ন্যাক্কারজনক ঘটনা, যেটা এখন পর্যন্ত আমাদের যারা তখন খেলা দেখেছি তাদের তো মনে আছেই, এবং পাকিস্তানের ক্রিকেট ইতিহাসেরও কিন্তু একটা কলঙ্কজনক অধ্যায় ছিল এই যে ঘটনাটা এখন আপনাদেরকে বলতে যাচ্ছে। এবং তারই কিন্তু কারণে একজন এক্স ক্যাপ্টেন বা একজন এক্স প্লেয়ার পাকিস্তানের, তার ক্যারিয়ার সেদিনই কিন্তু পুরোপুরি ধ্বংস হয়ে যায়। মাত্র একটি টেস্ট খেলা, স্পেসিফিক্যালি যদি বলিস ওই মুলতান টেস্টটাই তার ক্যারিয়ারের ফার্স্ট এবং লাস্ট টেস্ট। সেই বলার ইয়াসির আলীর একটা বল লাফিয়ে উঠে এসে যখন কিনা আলোক কাপালির ব্যাটের কানায় ছুঁয়ে, উইকেটরক্ষক তখন ছিলেন পাকিস্তানের ক্যাপ্টেন রশিদ লতিফ, ঝাঁপিয়ে পড়ে কিন্তু রশিদ লতিফ তখন ক্যাচটা ধরতে ব্যর্থ হয়েছিলেন, এবং হাত ফসকে বলটা মাটিতে পড়ে যায়। মাটি থেকে কুড়িয়ে আম্পায়ারের কাছে আপিল করেন যখন রশিদ লতিফ, এবং তখন ছিলেন আম্পায়ার শ্রীলঙ্কান অশোকা ডিসিলভা, তিনি আউটটা দিয়ে দেন। ডিসিলভার এই নগ্ন আম্পায়ারিং সেদিন টেস্ট ক্রিকেটের স্পিরিটটাকে ধ্বংস করে দিয়েছিল, বা যদি বলি গলা টিপে হত্যা করা হয়েছিল, যেটা কিনা রশিদ লতিফ পরে যে স্বীকার করে নেন যে সেটা আউট ছিল না, এবং ক্যাচটা কিন্তু ধরার আগে মাটিতে ড্রপ ছিল। সেই অসৎ কাণ্ডের জন্য রশিদ লতিফ কিন্তু পরে নিষিদ্ধ হয়েছিলেন, এবং ওই টেস্টটাই ছিল তার ক্যারিয়ারের লাস্ট টেস্ট বা লাস্ট ইন্টারন্যাশনাল ম্যাচ। ওই চিটিংয়ের কারণেই কিন্তু রশিদ লতিফকে ক্রিকেট থেকে নির্বাসনে যেতে হয়েছিল, মানে তিনি কখনোই আর তার ক্রিকেট ক্যারিয়ার কন্টিনিউ করতে পারেন নাই, সেখানেই তাকে থেমে যেতে হয়। শেষ পর্যন্ত 154 রানে থামে বাংলাদেশের সেকেন্ড ইনিংস। জয়ের জন্য পাকিস্তানকে করতে হবে 261 রান, হাতে সময় আছে 2 দিনেরও কিছুটা বেশি। ব্যাট করতে নামে নিয়মিত বিরতিতে পাকিস্তান কিন্তু উইকেট হারাতে থাকে। 81 রান তুলতেই পাকিস্তানের কিন্তু টপ অর্ডার 4জন ব্যাটসম্যান আউট হয়ে চলে যান। 164 রানের সময় যখন নাকি সাকলাইন মুস্তাক আউট হয়ে চলে যান, তখন কিন্তু পাকিস্তানের একমাত্র স্বীকৃত ব্যাটসম্যান থাকেন ইনজামামুল হক। ইনজামামুল হকেরও কিন্তু ক্যারিয়ারে তখন চলছিল একটা ডাউনফল, এবং এই মুলতান টেস্টে যদি তিনি খারাপ করতেন তাহলে হয়তোবা ইনজামামের ক্যারিয়ারটাও
দি এন্ড হয়ে যেতে পারত। তবে এই ইনজামামই কিন্তু এই মুলতান ট্র্যাজেডির অন্যতম বড় একটা পাকিস্তানের জন্য নায়ক বা বাংলাদেশের জন্য ভিলেন। যাই হোক, 7 উইকেটে 167 রান করে পাকিস্তান দিন শেষ করলো। জয়ের জন্য পাকিস্তানের দরকার তখনও 97 রান এবং বাংলাদেশের দরকার মাত্র 3টি উইকেট। ওই সময়ে বাংলাদেশের সামনে জয়ের বাধা ওই এক ইনজামাম। ওই দুঃসময়ে তার ওই ইনিংসটা, এরপরে তিনি যেটা খেলেছেন ওইটাই কিন্তু তার ক্যারিয়ারটাকে বাঁচিয়ে তুলেছে এবং তার ক্যারিয়ারটাকে নতুন একটা ডিফারেন্ট ডাইমেনশন দিতে পেরেছিল। তবে এখানেও কিন্তু একটা জোচ্চুরি করা হয়। চতুর্থ দিন ম্যাচ শুরু করার আগে মাঠ কর্মীরা পাইপ দিয়ে পানি ছিটিয়ে দেন মাঠের ভেতরে, যেটা কিনা ক্রিকেটের নিয়মের বহির্ভূত ছিল। ম্যাচ চলাকালীন সময় উইকেটে কিন্তু হাত দেবার নিয়ম একদম নেই, কিন্তু সেটাও সেদিন করা হয়েছিল নিজেদের ফায়দা তুলে নিতে। একের পর এক সেই ম্যাচটাতে পাকিস্তানিরা যেন ইচ্ছে মতো নিয়মকে ভেঙে বা নিয়মের বহির্ভূত কাণ্ড ঘটিয়ে বাংলাদেশকে হারানোর সমস্ত প্ল্যান সেদিন তারা তৈরি করে রেখেছিল। এবং সবুজ উইকেটে পানি দেওয়ার কারণে বল যেন আর হাঁটুর উপরে উঠতেই চাচ্ছে না। কিসের কি বাউন্স! যেখানে চতুর্থ দিনে আমাদের বোলারদের অ্যাডভান্টেজ পাওয়ার কথা ছিল উইকেট থেকে, সেখানে সেই উইকেটটা যেন পুরোপুরি হয়ে গেল ব্যাটসম্যানদের স্বর্গ। জয়ের জন্য মরিয়া টাইগারদের সেদিন চেষ্টার কিন্তু কোনোই কমতি ছিল না। কিন্তু আসলে এত চিটিং বা এত বাটপাড়ি করলে আপনি কিভাবে একটা ম্যাচ, তখন বাংলাদেশ সবেমাত্র নতুন নবীনতম দল হিসেবে টেস্ট ক্রিকেটে খেলা শুরু করেছে, সেখানে কিন্তু বাংলাদেশ যেভাবে করে ফাইটটা দিচ্ছিল সেই দিনের জয়টা বাংলাদেশের জন্য প্রাপ্যই ছিল। কিন্তু সেখানে একটা একটা করে যেভাবে পাকিস্তানিরা নিজেদের দেশে নিজেদের মাঠে যেভাবে করে নিয়ম বহির্ভূত কাণ্ড ঘটিয়ে অ্যাডভান্টেজগুলো নিয়ে ছিলেন বলেই কিন্তু বাংলাদেশ সেদিন আসলে দুর্ভাগা বা বাংলাদেশকে সেদিন এই কষ্টের সাক্ষী হতে হয়েছিল। এবং যেভাবে করে এক একটা প্লেয়ারের সেদিন হৃদয় ভাঙার গল্প বা সেদিনের কান্নাগুলো কিন্তু অনেক বছর ধরে ছুঁয়ে গেছে আমাদের হৃদয়ে। এখনও কিন্তু ওই ছবিগুলো দেখলে আমাদের হৃদয় ছুঁয়ে যায়। তবে আর নয়, 205 রানে পাকিস্তানের 8 উইকেট পড়ে যাওয়ার পর যখন নাকি উইকেটে আসেন ওমর গুল এবং উইকেটে থাকেন সেট ইনজামামুল হক, ওই উইকেটটাতে একটা 50 রানের পার্টনারশিপ হয়, যেটা কিনা বাংলাদেশকে আসলে ম্যাচ থেকে বের করে দেয়। ইনজামামের একটা আউট নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি রয়েছে। ইনজামামের একটা এলবিডব্লিউ অ্যাপিল হয়েছিল, আসলে ওই সময় ডিআরএস না থাকার কারণে অ্যাডভান্টেজগুলো কিন্তু বড় দলটাই পেয়েছে এবং সেটার জন্য বাংলাদেশ ওই ম্যাচেও ইনজামামের এলবিডব্লিউর কথা যদি বলি অথবা আলোক কপালের সেই ক্যাচের কথা যদি বলি, বাংলাদেশ সেদিন বঞ্চিত হয়েছিল ক্রিকেটের স্পিরিট থেকে। চান্স কিন্তু শেষে এসেও ছিল না একেবারে তা নয়, যখন কিনা 261 রানের টার্গেটে 257 রানে এসে পাকিস্তানের 9th উইকেট মানে ওমর গুল যখন আউট হয়ে যান, তখনও কিন্তু 4টা রান। আমি সেদিন ম্যাচ দেখছিলাম একটা আশায় বা একটা ভরসায় টিভি সেটের সামনে, কিন্তু আমার মতন তখনকার কোটি বাঙালি অপেক্ষা করছিল যে এই 4 রানের ভেতরেও কিন্তু একটা উইকেট, সেই যে ইয়াসির আলীর কথা বলছিলাম, ইয়াসির আলীর উইকেটটা যদি ফেলে দেওয়া যেত, বাংলাদেশ কিন্তু সেদিন একটা ঐতিহাসিক জয় পেতেই পারত। ওই সময়টাও কিন্তু বাংলাদেশ তাদের বেস্ট এফোর্টটা দিয়ে বল করছিল বা ফিল্ডিং করছিল। শেষ পর্যন্ত আসলে এত অ্যাডভান্টেজ পাওয়ার পর বা এত ভাবে বাংলাদেশকে ডাউনগ্রেড করার পর পাকিস্তানের মতন প্রফেশনাল টিম, যেখানে নাকি ইনজামামুল হক সেট ব্যাটসম্যান 250-এর মতন বল খেলেছিলেন, 138 রান করেছিলেন এবং পাকিস্তান সর্বোপরি লাস্টে যে 1 উইকেটে জয় পেয়ে যায়। জয়ের একেবারে দ্বার প্রান্তে যেও বাংলাদেশের তখনকার টাইগারদেরকে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে হয়। সেই কান্না এখনও আমাদের হৃদয়টা ছুঁয়ে যায়। সেই হার আমাদেরকে সেদিন হারতে হয়েছিল খুব জঘন্যভাবে এবং সেই হারের জবাবটা আমরা দিতে পারিনি অনেক বছর ধরে। সেই যে কষ্টের গ্লানি, সেটা বয়ে বেড়াতে হয়েছে অনেক অনেক বছর। দীর্ঘ 21 বছরে পাকিস্তানের সাথে আমরা টোটাল যে 14টা টেস্ট খেলেছি, এই রাওয়ালপিন্ডি টেস্ট খেলার আগ পর্যন্ত 13টা টেস্টে পাকিস্তানকে আমরা কোনোদিনও হারাতে পারিনি। হয়তোবা ফাইট দিয়েছি 2015-এ খুলনাতে যে ম্যাচটা হয়েছিল, সেই ম্যাচটা আমরা ড্র করতে পেরেছিলাম, কিন্তু জয়টা কিন্তু অধরাই থেকে গিয়েছিল। কিছু কিছু জিনিস যেমন ভোলা যায় না, সেদিনের মুলতানের ওই টেস্টের কথাটা কিন্তু আমরা কখনোই ভুলিনি, কারণ ওই দিন আমাদেরকে হারানো হয়েছিল, বাংলাদেশকে সেদিন হারানো হয়েছিল। সেই বাংলাদেশ এত বছর ধরে পাকিস্তানের সাথে 13টা টেস্ট
খেলে যাচ্ছিল ওই একটা জয়ের আশায়। 14 নম্বর টেস্ট পাকিস্তানের সাথে বাংলাদেশ খেললো 2024-এর রাওয়ালপিন্ডিতে। সেই গৌরবময় উজ্জ্বল দিন ছিল 25 আগস্ট, যেদিন আমরা পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে রেকর্ড 10 উইকেটের বিনিময়ে আমরা হারাতে পারলাম। এবং ওই 10 উইকেটের হারটা কিন্তু ছিল পাকিস্তানের জন্য লজ্জাজনক, কারণ পাকিস্তান তাদের নিজেদের মাটিতে কখনোই এ পর্যন্ত 10 উইকেটে হারেনি। তবে রাওয়ালপিন্ডি টেস্টের বিজয়গাথা নিয়ে আমাদের এই ভিডিওর সেকেন্ড পার্টে থাকবে পুরা গল্পটা আপনাদের সাথে। তার আগ পর্যন্ত মুলতান টেস্টটা আপনারা কারা কারা দেখেছিলেন এবং ওই দিনের সাক্ষী কে কে হয়েছিলেন প্লিজ কমেন্ট করে জানাবেন। সো আজকের এই ভিডিওতে মূলত মুলতান টেস্টের যেই ট্র্যাজেডিটা ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। সো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। এই ভিডিওর নেক্সট পার্টটা দেখার জন্য, মানে রাওয়ালপিন্ডি টেস্টের বিজয়গাথা নিয়ে যেই ভিডিওটা আসবে সেটা দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।